আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি ইকোনমিক্স ফাইনাল সাজেশনে আপনাদের সকলকেই আমি আবির স্যার স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাসটা স্বাভাবিক আপনারা থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে বুঝেই গিয়েছেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। বিশেষ করে আমি সেই সকল অধ্যায়গুলো নিয়েই কথা বলবো যেগুলো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনি যদি ক্যান্ডিডেট স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ এইচএসসি 24, ইভেন আপনি যদি এইচএসসি 25-এরও যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আর আপনার যদি ইকোনমিক্স সাবজেক্ট যদি থেকে থাকে, তাহলে এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। ওকে, আর ইভেন যারা যারা অনেকে আছে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টও যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি মোটামুটি একটা ধারণা পাবেন যে শর্ট সিলেবাসের ক্ষেত্রে আপনাদের যেগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অর্থাৎ যেগুলো অধ্যায় আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন, ঠিক আছে। ওকে, আর যাদের ফুল সিলেবাস আছে, তারপরেও আমি বলবো যে ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি কাজে দিবে, কারণ ফুল সিলেবাস থাকলেও, যদিও ফুল সিলেবাসে আরো কিছু অধ্যায় কিন্তু রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, তবুও শর্ট সিলেবাস থেকেই কি আপনাদের অধিকাংশই চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসের ভিতরেই থেকেই থাকবে। ওকে, আচ্ছা, তো আর কথা না বাড়ি আমরা শুরু করতেছি আজকের ভিডিও। আজকে আমি অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটাই সম্পর্কে ধারণা দিব। আর চিন্তার কোনো কারণ নেই, আপনি যদি নর্মাল লেভেলেরও যদি স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনার এই শর্ট সিলেবাসও যদি ওর সিলেবাস যদি শেষ না হয়ে থাকে, তারপরেও আমি আপনাদেরকে এমন কিছু অধ্যায় আপনাদেরকে বলে দিব যেগুলো মোটামুটি কভার করতে পারলে আপনাকে ইকোনমিক্সের আপনার পাস নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে। ওকে, তো আমি আশা করি সকল স্টুডেন্টদের জন্যই আমি সাজেশনটা তৈরি করেছি, তো তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আচ্ছা, তো শুরুতে আমরা কথা বলবো অর্থনীতি প্রথম পত্র নিয়ে, প্রথম পত্রের জন্য। আর আমি যেগুলো সবুজ যে মার্ক যেগুলো করে দিব, সবুজ মার্ক যেখানে করে দিব যে অধ্যায়গুলোতে, সেই অধ্যায়গুলো আপনার নৈবিত্তিকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ এমসিকিউ এর জন্য আপনারা যে যে অধ্যায়গুলো খুব গুরুত্ব সহকারে করবেন সেগুলো আমি বলে দিচ্ছি। আর আপনি যেই বোর্ডেরই হন না কেন, ঢাকা বোর্ড, কুমিল্লা, যশোর, যে বোর্ডেরই হন না কেন, সকল বোর্ডের জন্যই এটা প্রযোজ্য হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায় যেটা, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা যে অধ্যায়টি রয়েছে, এটা মাস্ট গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়টা অনেক ইজি আছে, আর এই অধ্যায়ে চিত্র তেমন একটা নেই। আর চিত্র জাস্ট একটাই আছে, যেটা উৎপাদন সম্ভাবনা রেখা। ওই উৎপাদন সম্ভাবনা রেখা রিলেটেড চিত্রগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন, তো খুব বেশি আহামরি কঠিন না। তো মোটামুটি প্রথম অধ্যায়ে নৈবিত্তিকগুলো বেশিরভাগই থিওরিক্যাল বিষয়গুলো রয়েছে, তো আশা করি এটা ইজি ভাবে আপনার কিন্তু শেষ হয়ে যাবে। তো প্রথম অধ্যায় মাস্ট রেকমেন্ডেড রইল। ইভেন আপনি যদি নর্মাল লেভেলেরও স্টুডেন্ট থাকেন, এই অধ্যায়টা আপনার ইজিলি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর বইয়ের ক্ষেত্রে আমি একটু রেকমেন্ড করতে চাই। বইয়ের ক্ষেত্রে ইকোনমিক্স যারা যারা মোস্তাফিজুর রহমান স্যার এবং যারা মাসুম আলীর বইটা নিয়েছেন, সেই বইগুলোতে আপনার এমসিকিউর জন্য ভালো, ঠিক আছে। অধিকাংশই আপনার বোর্ড কোয়েশ্চেনে কমন পড়ে। এছাড়াও আপনার নর্মাল বইগুলো, কামাল হোসেন, রঞ্জিত কুমার, এগুলোর বইও ভালো আছে। তবে আমি একটু সহজ ভাষায় যদি যারা পড়তে চান, বা একটু নর্মালি 50-60টা নৈবিত্তিক যারা পেতে চান, বা অনেক সময় দেখা যায় অন্যান্য বইগুলোতে অনেক অতিরিক্ত পরিমাণে নৈবিত্তিক থাকে, যেমন রঞ্জিত কুমারের বই প্রচুর নৈবিত্তিক থাকে। তো টেস্ট পেপার যদি আপনার নাও থাকে, তারপরেও সমস্যা নেই, আপনার মোটামুটি বইয়ের থেকে পড়লেই আশা করি ইনশাল্লাহ আপনার কমন পাবেন, আপনি যে বোর্ডেরই হন না কেন। আচ্ছা, তো প্রথম অধ্যায় বললাম মাস্ট রেকমেন্ডেড, যেই লেভেলেরই আপনি স্টুডেন্ট হন না কেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো এটা এমসিকিউতে কখনো মিস করবেন না। আচ্ছা, তো দ্বিতীয় অধ্যায়ে আসি। দ্বিতীয় অধ্যায়টা তুলনামূলক বড়, আমরা জানি। তো দ্বিতীয় অধ্যায়ে আপনারা যেই রিলেটেড এমসিকিউ গুলো পড়বেন, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ও এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে ঢাকা বোর্ডের যারা আছেন তাদের জন্য তো মাস্ট, ঠিক আছে। ঢাকা বোর্ড, কুমিল্লা, যশোর, এগুলো বোর্ডেরতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হয়। এছাড়াও অন্যান্য বোর্ডেও আসে দ্বিতীয় অধ্যায় থেকে ম্যাথ। তবে দ্বিতীয় অধ্যায় থেকে আপনারা চিত্রের যে নৈবিত্তিকগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ চিত্রভিত্তিক, অর্থাৎ চাহিদা রেখা, যোগান রেখা, এরপর ভারসাম্য, দাম, চাহিদার পরিমাণ, এরপর রেখার ঢাল নির্ণয়, এরপর চলক কোনটা, ধ্রুবক কোনটা, এই রিলেটেড যে নৈবিত্তিকগুলো আছে, এইগুলো আমি মাস্ট রেকমেন্ড করতেছি, কারণ এখান থেকে ম্যাথমেটিক্যাল টাইপের এমসিকিউ গুলো সবচেয়ে বেশি দ্বিতীয় অধ্যায় থেকে আসে,
ঠিক আছে? তো ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো একটু বেশি পরিমাণে জোর দিবেন আপনারা। ওকে, আচ্ছা, তো তৃতীয় অধ্যায় যেটা আছে, তো সেখানে আসতেছি। তৃতীয় অধ্যায়টা, ইয়েস, হ্যাঁ, তৃতীয় অধ্যায়টাও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, তৃতীয় অধ্যায় থেকে খুব বেশি যে কোয়েশ্চেন আসে বিষয়টা এরকম না, আসলে হচ্ছে 2-3টা আপনারা পেতে পারেন। ঠিক আছে, মোটামুটি একটু কম কোয়েশ্চেন কিন্তু আসে, বিশেষ করে ঢাকা বোর্ডের কথা যদি বলি। তবে অন্যান্য বোর্ড যেগুলো আছে, অর্থাৎ চট্টগ্রাম বোর্ড, এরপর হচ্ছে কুমিল্লা বোর্ড, আবার হচ্ছে রাজশাহী বোর্ড যারা রয়েছেন বোর্ডের স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে আবার এই তৃতীয় অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। সেখানে তুলনামূলক একটু বেশি কোয়েশ্চেন করা হয় তৃতীয় অধ্যায় থেকে। আর তৃতীয় অধ্যায় থেকে কোনগুলো নৈবেদিক ভালো করে পড়বেন, বিশেষ করে হচ্ছে আপনার মোট উৎপাদন, তারপরে হচ্ছে প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন, এই রিলেটেড যে নৈবেদিকগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ চিত্রভিত্তিক যে নৈবেদিকগুলো, সেগুলো অনেক ভালোভাবে পড়বেন। ঠিক আছে, আচ্ছা, তো 3টা অধ্যায় মাস্ট রেকমেন্ডেড। বিশেষ করে আপনি যদি নর্মাল লেভেলেরও যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলেও হচ্ছে আপনার জন্য অনেক বেশি বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এখন আমরা হচ্ছে চতুর্থ অধ্যায়ে যাচ্ছি। তো আমার প্রথম 3টাই অনেক মাস্ট রেকমেন্ড রইল, ওকে, এমসিকিউ এর জন্য। তো অবশ্যই ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। আপনি যদি এই 3টা অধ্যায় যদি ভালো করে পড়েন, তাহলে আশা করা যায় হচ্ছে আপনি এখান থেকেই আপনার 15 থেকে আপনার 20-এর কাছাকাছি নাম্বার কিন্তু এই 3টা অধ্যায় থেকে কিন্তু তুলতে পারবেন। কারণ হচ্ছে এই 3টা অধ্যায় থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু কোয়েশ্চেন করা হয় প্রতি বছরই বোর্ডে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন আসতেছি চতুর্থ অধ্যায়। এখন চতুর্থ অধ্যায় যাদের ঝামেলা আছে, যাদের হচ্ছে অনেক বেশি পরিমাণে প্রবলেম বাজার চ্যাপ্টার নিয়ে, তারা যদি চান, বিশেষ করে ব্যাক বেঞ্চারদেরকে বলতেছি, বা হচ্ছে যাদের সিলেবাস এখনো পর্যন্ত শেষ হয়নি আর বাজার এখনো শেষ হয়নি, তাদের ক্ষেত্রে আমি বলবো এই বাজারের যে থিওরি যে বিষয়গুলো আছে, অর্থাৎ কোন বাজারে কতজন ক্রেতা বিক্রেতা এই সেই এগুলো থাকে, জাস্ট থিওরিগুলো আপনারা ভালো করে পড়বেন। ঠিক আছে, ওকে। যদি চিত্রগুলো না হয় তাহলে জাস্ট থিওরিগুলো আপনারা পড়বেন। ওকে, আর যদি চিত্র যদি না পারেন, তাহলে অ্যাটলিস্ট আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা যাতে কোন বাজারের শর্তগুলো কিরকম, অর্থাৎ দাম ব্যবস্থাটা কিরকম থাকে, এগুলো হচ্ছে আপনারা একটু পড়তে পারেন। কারণ এই বাজারের মধ্যে সবচেয়ে বেশি দাম ব্যবস্থা থেকেই প্রশ্ন করা হয়। আর 2টা বাজার সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বেন, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক, আর একটা হচ্ছে একচেটিয়া বাজার। এই 2টা বাজার এর চিত্রটা ভালোভাবে করবেন। ঠিক আছে, আর যারা ভালো স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই ম্যাথমেটিক্যাল গুলো অ্যান্সার করবেন, সেটা তো হচ্ছে মিস দিবেন না। আর ব্যাক বেঞ্চারদের জন্য জাস্ট বলতেছি এই অধ্যায়ে জাস্ট থিওরি গুলো করবেন। ঠিক আছে, ওকে। যদি চ্যাপ্টার যদি কভার না থাকে, তাহলে আর চিত্রের মধ্যে এত ঘাটাঘাটি করার দরকার নেই। আপনারা হচ্ছে জাস্ট অবশ্যই থিওরি গুলো যেগুলো কোয়েশ্চেন রয়েছে সেগুলো আশা করি পড়বেন, ইনশাল্লাহ বলা যায় আপনাদের কমন থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসতেছি নবম অধ্যায়। নবম অধ্যায়ে খুবই কম পরিমাণে 9 আর 10 এই 2টা অধ্যায় থেকে খুব কম পরিমাণে এমসিকিউ কিন্তু আপনারা পাবেন। তবে হ্যাঁ, যদি এমসিকিউ গুলো যদি পানো, তাহলে এখানে চিত্রভিত্তিক এমসিকিউ গুলো একটু কম করার আমি রেকমেন্ড করব, বিশেষ করে নর্মাল বোর্ডে যারা রয়েছেন। ওকে, কারণ সামগ্রিক আয় ব্যয়ের চিত্র থেকে কোয়েশ্চেন খুব কম আসে। আপনারা যে কাজটা করবেন, এই অধ্যায়ের ছোট ছোট সূত্র আছে, অর্থাৎ জাতীয় আয় নির্ণয় করার সূত্র, তারপরে হচ্ছে নিট জাতীয় আয়, তারপরে হচ্ছে আপনার কি বলে সঞ্চয় এর সমীকরণ, এরপর এই টাইপের যে বিষয়গুলো আছে, অর্থাৎ উন্মুক্ত অর্থনীতিতে সূত্রগুলো কিরকম, এই সূত্রগুলো অনেক ভালোভাবে পড়বেন। ঠিক আছে, বাট হ্যাঁ, আমি মাস্ট রেকমেন্ড করতেছি না, জাস্ট চাইলে এই সূত্রগুলো করবেন, তাহলে আশা করি এই নবম অধ্যায় থেকে আপনার এমসিকিউ গুলো কমন করবে। ঠিক আছে, কারণ এই নবম অধ্যায় থেকে সবচেয়ে বেশি সূত্র থেকেই আপনার কোয়েশ্চেন করা হয়। আর 2-একটা হচ্ছে থিওরি থেকে আসে, বাট থিওরি থেকে যদি আসেও তাহলে আপনি পারবেন। ঠিক আছে, আপনি যেই লেভেলের স্টুডেন্ট হন না কেন। তো মোটামুটি নবম অধ্যায়ে যাদের একটু ধারণা আছে, যারা হচ্ছে একটু পড়েছেন, তারা ভালোভাবে বুঝবেন যে আমি কোন ছোট ছোট সূত্রগুলোর কথা বলেছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এখন দশম অধ্যায়। দশম অধ্যায়টা যদি চান খুব বেশি যদি কঠিন লাগে, তাহলে আপনারা চাইলে দশম অধ্যায়টা স্কিপ করতে পারেন। ঠিক আছে, কারণ দশম অধ্যায় থেকে আসার সম্ভাবনা বিশেষ করে ঢাকা বোর্ডে নাই বললেই চলে। ঠিক আছে, খুবই কম আসে। ঠিক আছে, এটা বলার মতো না। তবে হ্যাঁ, অন্যান্য বোর্ডের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, অন্যান্য বোর্ডে আপনারা যে মুদ্রা ও ব্যাংকের যে ইগুলো করবেন, আপনারা হচ্ছে আরবিন ফিশারের যে বিনিময় সমীকরণগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ VM = 1/PL, অর্থাৎ দাম স্তরের কিছু সূত্র রয়েছে, ওই দাম স্তরের সূত্রগুলো ভালোভাবে পড়বেন।
ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় ম্যাথ রিলেটেড হচ্ছে এই এমসিকিউ গুলো অনেক সময় অন্যান্য বোর্ডে কিন্তু করে, ঠিক আছে? বাট ঢাকা বোর্ডে আমি বেশি রেকমেন্ড করতেছি না, বাট অন্যান্য বোর্ডে এই অধ্যায় থেকে অনেক সময় এমসিকিউ কিন্তু আসে। আর তারপর হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং হচ্ছে ওকে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং হচ্ছে উৎপাদন বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই দুইটা হচ্ছে চিত্র আছে, এই দুইটা চিত্র অনেক ভালো করে পড়বেন। আর যদি চান ভোক্তার মূল্য সূচকটা একটু চাইলে দেখতে পারেন, বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দাম স্তরের যে চিত্রগুলো রয়েছে, দাম স্তর এবং হচ্ছে দাম স্তরের যে সূত্রগুলো, এগুলো জাস্ট একটু অবশ্যই দেখে যাবেন। ওকে, আর মুদ্রাস্ফীতি যদি আসেও তাহলে আশা করি আপনারা লিখতে পারবেন, সংজ্ঞাটা তো ইজি পারেন। আচ্ছা, তো আমার প্রথম পত্রের 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত মাস্ট রেকমেন্ডেড ছিল, অর্থাৎ আর ব্যাক বেঞ্চার যারা রয়েছেন তাদের জন্য প্রথম 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 3টা অধ্যায় যদি করেন ইনশাল্লাহ আপনি হচ্ছে পাস নিয়ে তেমন একটা চিন্তা করতে হবে না। আর যদি এই 3টা অধ্যায় ভালোভাবে কভার থাকে তাহলে আপনি চাইলে নবম অধ্যায়টা করতে পারেন, কারণ নবম অধ্যায়টা এই 1, 2, 3 এবং হচ্ছে 9, এই 4টা যে অধ্যায় রয়েছে, 4টা অধ্যায় তুলনামূলক সহজ রয়েছে এমসিকিউ এর জন্য, ঠিক আছে? এই 4 অধ্যায় থেকে আপনি হচ্ছে চাইলে আপনার 30-এর মধ্যে 20 থেকে আপনার 23-24 এরকম নাম্বার কিন্তু ইজিলি কিন্তু কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? ওকে, কারণ আমি মোটেও মজা করতেছি না, কারণ প্রতি বছর কিন্তু এই অধ্যায়গুলো থেকে কোশ্চেন কিন্তু আসে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমার প্রথম অধ্যায়ের সিলেবাস। ওকে, চাইলে হচ্ছে আপনারা ভিডিও পজ করে হচ্ছে লিখে নিতে পারেন, তো নোট ডাউন করে নিতে পারেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। ওকে, সো আমি এখন কথা বলবো অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে। তো দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো আমি অলরেডি লিখে রাখছি। তো দ্বিতীয় পত্রের যে বাংলাদেশের যে কৃষি, হ্যাঁ, এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে আপনি যে লেভেলেরই স্টুডেন্ট হন না কেন, আপনার জন্য এই অধ্যায়টা অনেক সহজ হবে। আর এই অধ্যায় থেকে আপনারা বেশি ভালো করে যেগুলো পড়বেন সেটা হচ্ছে পরিসংখ্যান রিলেটেড যে নৈবেত্তিকগুলো আছে, অর্থাৎ কৃষি ক্ষেত্রে অবদান কত, অর্থাৎ কত % মানুষ কৃষিতে জড়িত আছে, এরপর কৃষির যে খাত আছে, খাত কয়টা আছে, উপখাত কয়টা, এরপর কৃষি জোত কাকে বলে, ঠিক আছে? তো এগুলোর সংজ্ঞাটা, রিলেটেড সংজ্ঞা এবং উদাহরণ সহ ভালোভাবে পড়বেন, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে কৃষি ঋণের উৎস, বিশেষ করে এটাও ভালো করে পড়বেন, কারণ অনেক সময় দেখা যায় কৃষি ঋণের উৎস থেকেও অনেক সময় কোয়েশ্চেন কিন্তু করে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এটা ভালো করে পড়বেন। আর যেগুলো প্রধান যে আমাদের কৃষি যে পণ্যগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ গম, ধান, এরপর হচ্ছে আপনার পাট, অর্থকারী ফসলের মধ্যে, তো এগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে রিভাইজ করবেন, তাহলে আশা করি এই দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আমি ব্যাক বেঞ্চারদের জন্য রেকমেন্ড করতেছি, এই অধ্যায়টা অনেক সহজই আছে, আপনারা চাইলে ইজিলি কভার করতে পারবেন। আচ্ছা, এরপরে আসছে তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিল্প। আচ্ছা, বাংলাদেশের শিল্প, এই অধ্যায়টিতে আপনারা যে কাজটি করবেন, তৃতীয় অধ্যায়টা হ্যাঁ অবশ্যই মাস্ট রেকমেন্ড থাকলো আমার। তবে হ্যাঁ, এই অধ্যায় থেকে আপনারা খুব বেশি কিন্তু এমসিকিউ গুলো পড়ার দরকার নেই, জাস্ট ওইগুলো এমসিকিউ পড়বেন, যেমন হচ্ছে শিল্পের যেই সংজ্ঞাগুলো রয়েছে, অর্থাৎ কোন শিল্পে কি পরিমাণ শ্রমিক কাজ করে, এরপর শিল্প সাধারণত কত প্রকার, ঠিক আছে? অর্থাৎ তারপরে হচ্ছে কোন শিল্পে কি পরিমাণে মূলধন প্রয়োজন হয়, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন, তাহলে এখান থেকেই আপনার হচ্ছে কোয়েশ্চেনগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আপনার প্রচলিত শিল্প আছে, তারপর অপ্রচলিত শিল্প আছে। তো প্রচলিত শিল্পটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে? যেমন হচ্ছে বর্তমানে যেগুলো চলতেছে, যেমন হিমায়িত যে খাদ্যগুলো আছে এগুলো চলতেছে। এরপর বিশেষ করে পোশাক শিল্পটা ভালোভাবে পড়বেন, কারণ পোশাক শিল্প হচ্ছে আমরা নর্মাল ভাবেই জানি যে গার্মেন্টস শিল্পটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে কতটা আগায় গেছে। ওকে, তো এইগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন, মিস দিবেন না টপিকগুলো। ওকে, আর সপ্তম অধ্যায় যাদের হচ্ছে এখনো পর্যন্ত যারা এই অধ্যায়টা ধরেন নাই বা এই অধ্যায় নিয়ে কোনো আইডিয়া নেই, তারা চাইলে এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। তবে হ্যাঁ, যাদের মোটামুটি আইডিয়া আছে, কারণ এই অধ্যায়টা, এই সপ্তম অধ্যায় এবং হচ্ছে প্রথম পত্রের দশম অধ্যায়, এই দুইটা অধ্যায়ের সাথে কিছুটা রিলেটেড আছে, অর্থাৎ একটার সাথে আরেকটা মিল আছে। তো যদি হচ্ছে দশম অধ্যায় সম্পর্কে ধারণা থাকে অর্থনীতি ফার্স্ট পেপারের, তাহলে সপ্তম অধ্যায়টা আপনার জন্য তুলনামূলক ইজি হবে। আর যারা নর্মাল স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই অধ্যায়ের যে সূত্রগুলো যেগুলো রয়েছে,
সূত্র রিলেটেড যেই প্রবলেমগুলো রয়েছে সেগুলো আপনারা সলভ করবেন, ঠিক আছে। ওকে, অর্থাৎ ম্যাথ রিলেটেড যে ছোটোখাটো যে ম্যাথগুলো রয়েছে এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর ম্যাথগুলো আহামরি কিছু না, জাস্ট নর্মাল গুণ ভাগের ম্যাথ রয়েছে, তো এইগুলো ইজিলি কয়েকবার একটু পড়লে মুখস্থ হয়ে যাবে আপনাদের, ঠিক আছে। আর সূত্রগুলো তো মাস্ট রেকমেন্ডেড রইল, কারণ অনেক সময় দেখা যায় নৈবেদ্যিকের সূত্র কিন্তু আসে। তো সপ্তম অধ্যায়ে আমি আর ভালো যারা স্টুডেন্ট রয়েছেন, যারা সিলেবাস অলরেডি কমপ্লিট, তাদের জন্য তো সপ্তম অধ্যায় আমি মাস্ট রেকমেন্ড করতেছি। তো এই দ্বিতীয় পত্রের মুদ্রাস্ফীতি অধ্যায় থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। ওকে, সো এরপর অষ্টম অধ্যায়টা যদি চান তাহলে আপনারা অষ্টম অধ্যায়টা আপনারা হচ্ছে এমসিকিউ এর জন্য স্কিপ করতে পারেন। আপনি যে বোর্ডেরই হন না কেন, এখান থেকে কোয়েশ্চেন খুবই কম করা হয়। খুবই কম বললেই, যদি বলেই যে কোয়েশ্চেন করা হয় না, সেটা বললেও ভুল হবে না, তবে খুবই কম। বাট হ্যাঁ, আপনারা চাইলে হচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে কি কি থাকবে এগুলো উদাহরণগুলো পড়তে পারেন, ঠিক আছে। তাহলে আশা করি যদি আসেও একটা দুইটা আসতে পারে, তো সেখান থেকে আপনারা নর্মালভাবে এতটুকু কনফিডেন্স রাখবেন যে হচ্ছে ইভেন আমারও আছে যে আপনারা পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো অষ্টম অধ্যায় হচ্ছে আমি রেকমেন্ড করতেছি না। আর নবম অধ্যায়ের ক্ষেত্রে আপনারা সরকারি যে অর্থ ব্যবস্থার মধ্যে যে সরকার কি কি ক্ষেত্রে ব্যয় করে বা হচ্ছে সরকারি হচ্ছে কি কি ভাবে আয় করে, বিশেষ করে সরকারের আয়ের বিষয়টা ভালোভাবে পড়বেন, ঠিক আছে। এইটা আমি মাস্ট রেকমেন্ড করবো ইভেন সবার জন্যই। অর্থাৎ এই চারটা অধ্যায় আমার জন্য আপনাদের জন্য অনেক বেশি রেকমেন্ডেড রইল। আর সরকারের ব্যয়ের মধ্যে এই অধ্যায়, নবম অধ্যায় থেকে আপনারা বেশি বেশি উদাহরণগুলো বেশি বেশি পড়বেন। সংজ্ঞার চাইতেও এই অধ্যায়ের উদাহরণগুলো এবং প্রকারভেদ, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের কোয়েশ্চেন যদি এসে থাকে তাহলে এখান থেকে কিন্তু আসবে। অর্থাৎ কর বহির্ভূত রাজস্ব, তারপরে কর রাজস্ব কাকে বলে, এরপর কর রাজস্বগুলো কি কি আছে, ঠিক আছে, এরপর কর বহির্ভূত রাজস্ব কি কি থাকবে। তো এগুলো আপনারা মোটামুটি বিস্তারিতভাবে যদি পড়তে পারেন তাহলে আশা করি নবম অধ্যায়ের এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আমার দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো হচ্ছে 2, 3, 7 এবং 9, ঠিক আছে। 8 নাম্বার দিতেছি না কোনো বোর্ডের জন্যই, বাট হ্যাঁ এই বাকি যে 4টা অধ্যায় আছে এই 4টা অধ্যায় অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা চাইলে হচ্ছে নোট করে রাখতে পারেন। এই হচ্ছে আমার এমসিকিউ এর জন্য সাজেশন। এরপরে আমি সৃজনশীলে চলে যাচ্ছি। ওকে, তো আমি আকাশী কালার যেগুলো দিব সেগুলো হচ্ছে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তো আপনারা যদি চান এখন ভিডিও পজ করে আপনারা চাইলে লিখে নিতে পারেন অধ্যায়গুলো। হ্যাঁ, ওকে, সো আমি মুছে দিচ্ছি সবকিছু। ওকে, সো এখন হচ্ছে আমরা সিকিউটাতে যাই, অর্থাৎ সৃজনশীলের জন্য যেগুলো যেগুলো অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ হবে, ওকে, সেটা আপনাদের জন্য আমি বলতেছি। তো ফার্স্ট পেপার থেকে আসি। তো প্রথম পত্রের প্রথম অধ্যায়, ইয়েস, এই অধ্যায়টা মাস্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যেই বোর্ডেরই হন না কেন এই অধ্যায় থেকে একটা সৃজনশীল হইলেও পাবেন। আর বিশেষ করে যারা নর্মাল স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে। ইভেন হচ্ছে বিশেষ করে অনেক স্টুডেন্ট এরকম আছে যাদের ফোর্থ সাবজেক্ট ইকোনমিক্স আছে। তো যাদের ফোর্থ সাবজেক্ট ইকোনমিক্স আছে তারপরেও এই সাবজেক্টটা আপনারা সিরিয়াসলি নেবেন, তাহলে কারণ ফোর্থ সাবজেক্টে যদি A+ থাকে তাহলে আপনারা সকলেই জানেন এই বিষয়টা যে অনেক হেল্প কিন্তু হবে। আপনার জেনারেল সাবজেক্ট বা অন্যান্য গ্রুপ সাবজেক্টে যদি আপনার নাম্বার যদি কম আসে, ঠিক আছে, তো ফোর্থ সাবজেক্টে A+ রাখলে এটা অনেক ভালো। আচ্ছা, এরপর প্রথম অধ্যায়টা যে বললাম এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়টা খুব বেশি সমস্যা হবে না, ইভেন এখনো যদি আপনি রিভাইজ করে দেন তাহলে হচ্ছে এই অধ্যায়টা একদিনে কিন্তু শেষ করা সম্ভব, ঠিক আছে। ওকে, তো এরপরে আসছি দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়টাও মাস্ট গুরুত্বপূর্ণ, এটা তো অনেক ইম্পর্টেন্ট তো আছেই, আর যারা নর্মাল স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য তো মাস্ট। আর এই অধ্যায় থেকে বেশি গুরুত্ব দিয়ে আপনারা 3টা চিত্র অনেক ভালোভাবে করবেন। 1 নম্বর হচ্ছে চাহিদা যোগান এবং ভারসাম্য দাম পরিমাণ, ওইটা চিত্রটা ভালো করে করবেন। এরপরে হচ্ছে করবেন মোট উপযোগ প্রান্তিক উপযোগ। আপনি যে বোর্ডেরই হন না কেন এগুলো অবশ্যই করবেন। মোট উপযোগ প্রান্তিক উপযোগ, অর্থাৎ মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ, ছক থেকে শুরু করে চিত্র, এই দুইটা ভালো করে করবেন না, কারণ এখান থেকে কোয়েশ্চেন কিন্তু থাকবেই, ঠিক আছে। আচ্ছা, আর 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে 3 নম্বরে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে আপনার রেখার ঢালটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, ঠিক আছে।
তবে অন্যান্য বোর্ড যারা আছেন চট্টগ্রাম বোর্ডে, তাহলে আপনারা রেখার ঢালটা স্কিপ করেন না। রেখার ঢাল এবং স্থিতিস্থাপকতা যদি কারোর বেশি সমস্যা হয় এই দুইটা টপিকে, তাহলে আপনারা এটার পরিবর্তে কি বলে আরেকটা বিষয় কিন্তু করতে পারেন, সেটা হচ্ছে চাহিদার সমীকরণ এবং যোগানের সমীকরণ দ্বারা যে ভারসাম্য দাম আর পরিমাণ নির্ণয়, এই ম্যাথটা অনেক সহজই আছে, ঠিক আছে। জাস্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল বিষয়, তো এইটা চাইলে আপনারা করতে পারেন, ঠিক আছে। বাট চিত্রগুলো যেগুলো বললাম, এই দুইটা চিত্র না করে অবশ্যই দ্বিতীয় অধ্যায়ে আপনারা কোয়েশ্চেন কিন্তু করবেন না, কারণ এই দ্বিতীয় অধ্যায় থেকে চিত্র পাবেন, ঠিক আছে, এটা 100% শিওর। ওকে, তো দ্বিতীয় অধ্যায় থেকে একটা না অনেক সময় দুইটা সৃজনশীল কিন্তু থাকে, বাট হ্যাঁ তারপরে আমি বলবো দুইটা সৃজনশীল থাকবেই, দুইয়ের বেশিও থাকতে পারে। ওকে, তো প্রথম 1 আর 2 অধ্যায় আমার সৃজনশীলের জন্য মাস্ট রেকমেন্ড থাকলো। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়। ইয়েস, তৃতীয় অধ্যায়ও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা হচ্ছে নর্মাল লেভেলের স্টুডেন্ট আছেন, যাদের একটু বেশি প্রবলেম হয়, তারা চাইলে হচ্ছে এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, ঠিক আছে। ওকে, তারা যদি চান তাহলে এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যারা নর্মাল স্টুডেন্ট রয়েছেন তারা হচ্ছে চাইলে এই টপিকটা ইজিলি শেষ করতে পারেন, কারণ এটা অনেক সময় সৃজনশীলে কিন্তু আসে। সেটা হচ্ছে উৎপাদন বিধি, একটা এই অধ্যায়ের প্রথম দিকেই হচ্ছে এই বিষয়টা আছে। উৎপাদন বিধি যে 3 ধরনের আছে, বিশেষ করে ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধমান উৎপাদন বিধির চিত্র সহ এইটা করতে পারেন, ঠিক আছে। ওকে, আর মাত্রাগত উৎপাদন বিধিটাও অনেক গুরুত্বপূর্ণ। মাত্রাগত উৎপাদন বিধির যা সংজ্ঞাটা আসে এক্সামে, যদি আসতে পারে ওইটা, তো মোটামুটি এতটুকু করলেও আশা করা যায় যে আপনি এখান থেকে একটা সৃজনশীল কিন্তু কমন ইজিলি পাবেন, যারা নর্মাল স্টুডেন্ট রয়েছেন। আর যারা অ্যাক্টিভ স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং উৎপাদনের যে অর্থাৎ উৎপাদনের আয়, তারপরে হচ্ছে ব্যয়, দুইটাই অনেক গুরুত্বপূর্ণ। তো আয়সমূহ এবং ব্যয়সমূহ ভালোভাবে পড়বেন, বিশেষ করে সূত্র সহ, কারণ এই তৃতীয় অধ্যায়ে ছোট ছোট সূত্রের কিন্তু অভাব নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যারা অ্যাক্টিভ লেভেলের স্টুডেন্ট আছে তাদের জন্য বাজার চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তো তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, আপনারা যদি নর্মাল লেভেলের স্টুডেন্ট থাকেন, অর্থাৎ আপনি যদি বাজার করে একদমই না করে থাকেন, বা চিত্রগুলো যদি আপনার বেশি প্রবলেম হয়, তাহলে চাইলে আপনি বাজার চ্যাপ্টারের চিত্রগুলো স্কিপ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, কারণ বাজার থেকে আসলে বড় জোর দুইটা সৃজনশীল আসতে পারে, ঠিক আছে। বাট চিন্তার কোনো কারণ নেই, দুইটা সৃজনশীল যদি নাও দেন তবুও আপনি 7টা সৃজনশীল অ্যান্সার করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এখন নবম অধ্যায়ে আসি। ইয়েস, নবম অধ্যায় আমি এমসিকিউর জন্য বেশ জোরালোভাবে কিন্তু রেকমেন্ড করিনি, তবে হ্যাঁ সৃজনশীলের জন্য অবশ্যই আমি রেকমেন্ড করব। আর নবম অধ্যায়ের সৃজনশীলগুলো তুলনামূলক কিন্তু সহজ রয়েছে, ঠিক আছে, বেশি না। আপনি যদি সঞ্চয় এবং ভোগ এই দুইটা রেখা যদি ভালোভাবে আঁকতে পারেন, অর্থাৎ মোটামুটি যদি ধারণা থাকে, তাহলে এই অধ্যায়ের বেশিরভাগ সৃজনশীল কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। আর বিশেষ করে আপনি ভারসাম্য জাতীয় আয় এই রিলেটেড সৃজনশীলগুলো বেশি করবেন। ইনশাল্লাহ বলা যেতে পারে যে ভারসাম্য জাতীয় আয় থেকেই সৃজনশীল সবচেয়ে বেশি কমন পড়বে, ঠিক আছে। ওকে, তো আমি নর্মাল স্টুডেন্টদের জন্য এই নবম অধ্যায়টা রেকমেন্ড করতেছি। আর তাছাড়া হচ্ছে ঢাকা বোর্ডের যারা স্টুডেন্ট রয়েছেন, ঢাকা বোর্ডের সামগ্রিক আয় ও ব্যয় থেকে অনেক সময় দেখা যায় এই অধ্যায় থেকে থিওরি টাইপের কোয়েশ্চেন করে। তো থিওরি যদি আসে তাহলে তো কোনো প্রবলেমই নেই, তাই না, আপনারা লিখতে পারবেন। আর দশম অধ্যায়ের কথা যদি বলি, ইয়েস, দশম অধ্যায়টা মোটামুটি সকলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই অধ্যায়টা আমি তাদের জন্য রেকমেন্ড করতেছি, বিশেষ করে যারা মোটামুটি লেভেলের যারা স্টুডেন্ট, ঠিক আছে, তাদের জন্য আমি এই 1, 2, এরপর 9, 10 এই 4টা অধ্যায় রাখলাম। ইনশাল্লাহ আপনি যদি এই 4টা অধ্যায় যদি ভালো করে করেন, তাহলে বলা যায় যে না, আপনি 7টা সৃজনশীল অ্যান্সার না করতে পারলেও 5টা থেকে 6টা সৃজনশীল ইজিলি আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। কারণ মুদ্রা ও ব্যাংক থেকেও 2টা সৃজনশীল অ্যান্সার করা যায়, ঠিক আছে, বা 2টা সৃজনশীল কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আর মুদ্রা ও ব্যাংকের সৃজনশীলে কোনগুলো করবেন আমি এটাও একটু বলে দিই। সেটা হচ্ছে দামি স্তরের দেখবেন 2টা সূত্র আছে, অর্থাৎ আরবিন ফিশারের 2টা সূত্র আছে, ঠিক আছে। একটা হচ্ছে ভাগ করে অ্যান্সার বের হয়, আর একটা হচ্ছে নর্মাল ভাবে অ্যান্সার বের হয়। তবে ভাগ করে যেটার অ্যান্সার বের হয়, অর্থাৎ এমভি এর সূত্র যেটা আছে, ওই এমভি এর সূত্রটা অবশ্যই করে যাবেন আপনারা, ঠিক আছে। এমভি এর সূত্রটা মোটামুটি করে গেলেই এরপর হয়ে যাবে। আর দাম স্তরের ছোট একটা সূত্র আছে, তো দাম স্তরের সূত্রটা করে যাবেন। আর দাম স্তরের চিত্রটা খুব নরমালি আছে, ঠিক আছে। ওকে, তো মুদ্রাস্ফীতি রিলেটেড যেগুলো আছে, আশা করি এগুলো মুদ্রা ও ব্যাংক থেকে আপনারা পারবেন, ঠিক আছে। আর মুদ্রা ও ব্যাংকের নর্মাল ভাবে কিছু থিওরিক্যাল বিষয়ও কিন্তু আছে,
অর্থাৎ ব্যাংক রিলেটেড কিছু তথ্য আছে। তো চাইলে এগুলো থিওরিক্যাল বিষয়, এগুলো কয়েকবার রিভাইজ দিলে হয়ে যাবে। তো এই 4টা অধ্যায় আপনার নর্মাল স্টুডেন্টদের জন্য রিকমেন্ডেড করলাম। আর যারা অ্যাক্টিভ স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আমি বিশেষ করে রিকমেন্ড করতেছি 1 অধ্যায়, 2 অধ্যায়, এরপর 3, 4, এরপর 3, 4, এরপর হচ্ছে আপনারা অ্যাক্টিভ স্টুডেন্ট যারা আছেন তারা চাইলে 10ম অধ্যায়টা স্কিপ করতে পারেন, ঠিক আছে? তাদের জন্য আমি বলবো এই অধ্যায়টা স্কিপ করতে। আর বিশেষ করে 9ম অধ্যায়ে আপনারা মনোযোগ দেন, ঠিক আছে? তাহলে আশা করা যায় যে প্রথম যে 5টা অধ্যায় আছে মোটামুটি করতে পারলে ইনশাল্লাহ আপনারা A+ কিন্তু রাখতে পারবেন অর্থনীতি ফার্স্ট পেপারে। ওকে, তো এই ছিল আমার হচ্ছে সৃজনশীল সাজেশন। তো এরপরে আসতেছি অর্থনীতির দ্বিতীয় পত্রের জন্য আপনার দ্বিতীয় অধ্যায়টা মাস্ট ইম্পর্টেন্ট। আপনি যেই লেভেলেরই স্টুডেন্ট হন না কেন, ঠিক আছে, অবশ্যই এটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। এর কারণ হচ্ছে এই অধ্যায়টা তুলনামূলক সহজ, ঠিক আছে, দুইজনের জন্যই গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায়ে মূলত কোন টপিকগুলো বেশি পড়বেন, বিশেষ করে কৃষি খামার, কৃষি জোত, তারপরে জীবন নির্বাহী খামার, এরপর কৃষি খাত কোনগুলো আছে না আছে, তো এইগুলো বিস্তারিত ভালোভাবে পড়বেন। অর্থাৎ বাংলাদেশের কৃষির অবস্থা কিরকম, এরপর কৃষি ঋণ কেন নেওয়া হয়, এই সেই। তো এইগুলো থিওরিগুলো যদি পড়েন তাহলে ইজিভাবে আপনার কমন পড়বে। এরপর তৃতীয় অধ্যায় যেটা অর্থাৎ বাংলাদেশের শিল্প, এই শিল্পের অধ্যায়টা আপনারা খুব ভালোভাবে শিল্পের প্রকারভেদগুলো যেগুলো রয়েছে, এরপর হচ্ছে বাংলাদেশের ইপিজেড এরিয়াগুলো যেগুলো রয়েছে, ইপিজেডের পূর্ণরূপগুলো কি, ওকে, অর্থাৎ বাংলাদেশে কয়টা ইপিজেড রয়েছে, আর কোন কোন শিল্পগুলো বাংলাদেশে প্রচলিত রয়েছে, অপ্রচলিত রয়েছে, তো এইগুলো অনেক ভালোভাবে পড়বেন। বিশেষ করে যারা থিওরি লিখতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য 2 আর 3 অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ 2 আর 3 অধ্যায়ে কোনো ধরনের কোনো ম্যাথ নেই, জাস্ট থিওরি আছে, আপনারা পড়লেই হচ্ছে কি হবে। কারণ অনেক সময় দেখা যায় এই 2টা অধ্যায় থেকে মিনিমাম হলো 3টা সৃজনশীল কিন্তু থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো চাইলে হচ্ছে থিওরিতে ইজিলি আনসার করতে পারেন। এখন যারা অ্যাক্টিভ স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে একটু বলি, অ্যাক্টিভ যারা স্টুডেন্ট আছেন তারা খুব ভালোভাবে এই অধ্যায় 7টা করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, অধ্যায় 7টা খুব ভালোভাবে করে যাবেন, এটা অনেক বেশি গুরুত্ব দিবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, 7টা হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি, তো এই 7 অধ্যায়টা ভালোভাবে করবেন। আচ্ছা, সরি, আমি একটা অধ্যায় মেবি দ্বিতীয় অধ্যায় মিস করে গেছি, সেটা হচ্ছে আপনার চতুর্থ অধ্যায়টা হচ্ছে আপনার জনসংখ্যা রিলেটেড একটা অধ্যায় আছে। আচ্ছা, চতুর্থ অধ্যায়ের জন্য কি কি পড়বেন জাস্ট আমি একটু মুখে বলে দিই। নৈবিত্তিকের জন্য হ্যাঁ চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ, বাট নৈবিত্তিকের জন্য আপনারা চতুর্থ অধ্যায়ের সবচেয়ে বেশি চিত্র রিলেটেড যে বিষয়গুলো আছে, অর্থাৎ চিত্র এবং হচ্ছে আপনার পরিসংখ্যান রিলেটেড যে বিষয়গুলো আছে এবং সূত্র রিলেটেড যেগুলো আছে, অর্থাৎ স্থূল জন্মহার নির্ণয়ের সূত্র, এরপর মৃত্যুহার নির্ণয়ের সূত্র, তারপরে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র, এরপর আপনার ম্যালথসের জনসংখ্যা তত্ত্ব, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি আসে, ম্যালথসের জনসংখ্যা তত্ত্ব, এরপর গাণিতিক হার, জ্যামিতিক হার, আর 25 বছর পর পর যে জনসংখ্যা দ্বিগুণ হয়, এইগুলো ইনফরমেশনগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো এইগুলোই সবচেয়ে বেশি এমসিকিউতে আসে। তো চতুর্থ অধ্যায়ও আমি রেকমেন্ড করতেছি, বিশেষ করে অ্যাক্টিভ স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য, ঠিক আছে? আর মোটামুটি যারা নর্মাল স্টুডেন্টও যদি আপনাদের ধারণা থাকে এই চ্যাপ্টারে, তাহলে অবশ্যই আপনারা পড়ে চাইলে হচ্ছে ইজিলি শেষ করতে পারেন। বিশেষ করে 2টা তত্ত্বটা অনেক ইজি, বিশেষ করে ম্যালথসীয় তত্ত্ব আর হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব, এই দুইটাই অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সৃজনশীলের জন্য 1, 2, এরপর হচ্ছে আমি আমার 4 অধ্যায়টাও ওইটাও আমি রেকমেন্ড করতেছি, অর্থাৎ 4 অধ্যায়টাও কি থাকবে আমার রেকমেন্ডেড থাকলো। আচ্ছা, অ্যাক্টিভ স্টুডেন্টের জন্য, আর বিশেষ করে হচ্ছে অ্যাক্টিভ স্টুডেন্ট যারা রয়েছেন আর তারা 4 এবং 7 এই 2টা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, আর যারা নর্মাল স্টুডেন্ট রয়েছেন এই অধ্যায়ের জাস্ট আপনার থিওরিগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, কারণ অনেক সময় দেখা যায় অনেক থিওরিগুলো থেকেও অনেক কোয়েশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? আচ্ছা, বাট তারপরেও যদি আপনাদের যদি বেশি একটু কঠিন লাগে, যাদের হচ্ছে চিত্র একদমই পছন্দ না, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা চাইলে হচ্ছে কি নর্মাল ব্যাক বেঞ্চাররা যারা রয়েছেন তারা মুদ্রাস্ফীতি এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। মুদ্রাস্ফীতি এবং জনসংখ্যা এই 2টা অধ্যায় চাইলে আপনারা স্কিপ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন তাদের জন্য কি প্রয়োজন হইতে পারে, তাদের জন্য আপনারা 8 অধ্যায় এবং 9 অধ্যায়, যাদের থিওরি বেশি পছন্দ তারা হচ্ছে এই 4টা অধ্যায় অবশ্যই ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে? এই 4টা অধ্যায় নিয়ে যদি আপনি এখনো বসেন তারপরেও হচ্ছে কি সিলেবাস কমপ্লিট করা সম্ভব, ঠিক আছে? তো খুবই যে ছোট আমি বলবো না, তবে হ্যাঁ মোটামুটি সহজ আছে। এখন আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে টপিক আছেই জাস্ট হচ্ছে কি 2টা,
একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, ব্যাস আর তেমন কিছুই নাই। এখন জাস্ট আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাস্ট তুলে ধরা হয়েছে, আর অভ্যন্তরীণ বাণিজ্য কি কি ক্ষেত্রে কাজে লাগে এগুলি, আর তেমন কিছু নেই। তো অষ্টম অধ্যায়টা খুব সহজ আছে, ইজিলি শেষ করতে পারবেন আপনারা, ঠিক আছে। তো যে লেভেলের স্টুডেন্ট হন না কেন অবশ্যই গুরুত্বপূর্ণ। আর সরকারি অর্থ ব্যবস্থা, হ্যাঁ এটাও সহজ আছে। তো সরকারি অর্থ ব্যবস্থা যদিও সৃজনশীলটা খুব বেশি একটা আসে না, বাট তারপরে একটা সৃজনশীল আমরা ধরে নিতেই পারি, স্বাভাবিক। আর থিওরি যারা লিখতে পছন্দ করেন তাদের জন্য এই অধ্যায়গুলো অনেক গুরুত্বপূর্ণ হবে, অর্থাৎ 2, 3, এরপর হচ্ছে 8 এবং 9, এই 4টা অধ্যায় ভালো করে করবেন। আর যারা হচ্ছে অ্যাক্টিভ স্টুডেন্ট আছেন তাদের জন্য আমি বলতেছি তারা ভালো করে আপনারা মুদ্রাস্ফীতি এবং হচ্ছে 4 অধ্যায় যেটা আছে, 4 অধ্যায়ের কিছু হচ্ছে ম্যাথ এবং হচ্ছে চিত্র আছে, তো ওই অধ্যায়গুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে ম্যাথ এবং চিত্র যদি দেন তাহলে তো আপনারা জানেনই যে নাম্বার হচ্ছে কাটবে না, তাই না। অর্থাৎ দ্বিতীয় পত্রতে আপনাদের তুলনামূলক এ প্লাসটা উঠাতে একটু প্রবলেম হইতে পারে বা ঝামেলা যদি হইতে পারে যদি বেশি থিওরি যদি দেয়, ঠিক আছে। তবে হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে বোর্ডে দেখা যায় আপনার সৃজনশীল এবং হচ্ছে সৃজনশীলের মধ্যে আপনার ম্যাথ এবং থিওরি এগুলো মিক্সড করেই দেওয়া থাকে, অর্থাৎ খুব বেশিও ম্যাথ দেওয়া থাকে না, আবার খুব বেশিও থিওরি থাকে না, শুধুমাত্র ঢাকা বোর্ড বাদে। ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি থিওরি থেকে প্রশ্ন করা হয় দ্বিতীয় পত্রে, ঠিক আছে। তো যারা ঢাকা বোর্ডে আছেন তাদের জন্য আমি একটু স্যাড নিউজ দিবই, এটা স্বাভাবিক, কারণ প্রতি বছরই হয়ে থাকে এটা। আর কারণ হচ্ছে দেখা যায়, জানি না, এটা হয়তো তাদের একটা স্ট্র্যাটেজি হইতে পারে, ঠিক আছে। বাট হ্যাঁ ঢাকা বোর্ডের অন্যান্য বোর্ডে যারা রয়েছেন, এই যাদের ম্যাথ রিলেটেড ইয়াটা বেশি পছন্দ তারা মুদ্রাস্ফীতি এবং জনসংখ্যা এই 2টা অধ্যায় ভালো করে করবেন। আর থিওরি যাদের পছন্দ তাদের বাকি যা আছে সব, আর অ্যাক্টিভ স্টুডেন্টরা যা আছে থিওরিগুলো সব ইজি আছে, তো আপনারা চাইলে ইজিলি পড়তে পারেন। যেমন বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, আন্তর্জাতিক বাণিজ্য, মুদ্রাস্ফীতি, জনসংখ্যা, এই 5টা অধ্যায় থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। তো মোটামুটি যদি আপনার 4টা অধ্যায় যদি কারোর ক্লিয়ার থাকে তাহলে এই 4টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল 6টা লিখতে পারা সম্ভব, ওকে। আচ্ছা, তো আশা করি হচ্ছে ভিডিওটি অনেক লম্বা হয়েছে আমি বুঝতে পারতেছি, বাট যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। তবে হ্যাঁ আর দেরি না করে পড়া শুরু করে দেন, তো অনেক বেশি কাজে দিবে। আপনি ফার্স্ট ইয়ার হন বা সেকেন্ড ইয়ার হন, যেই লেভেলেরই স্টুডেন্ট হন না কেন অবশ্যই এক্সামের জন্য প্রিপারেশন নেওয়াটা জরুরি, ঠিক আছে। কারণ এই সেম অধ্যায়গুলোই কিন্তু আপনার সেমিস্টার, তারপরে হচ্ছে প্রি টেস্ট, টেস্ট এগুলোতেই কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো আর দেরি কিসের, এখন থেকে হচ্ছে এক্সামগুলোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দেন, ওকে। ইনশাল্লাহ আমি নেক্সটে আবার হাজির হব অন্য কোনো আমার গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে, আর চেষ্টা করবো আমি আমার আর্টসের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলো সাজেশনগুলো অনেক আর্লি দিয়ে দিতে, ওকে। কারণ এত কর্মব্যস্ততায় অনেক সময় হয় না, তো আমি চেষ্টা করব আপনাদের জন্য, ওকে। আর যদি হচ্ছে এই সাজেশনের যে ভিডিওটা আছে সেটা থেকে যদি আপনি সামান্য পরিমাণে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, ঠিক আছে, ওকে। আর ফেসবুক এবং হচ্ছে ইউটিউব দুইটার সাথেই আমাদের সাথে যুক্ত হতে পারেন, ওকে। তাহলে হচ্ছে আমি আবির স্যার আপনাদের কাছ থেকে